মা পড়ি, কোথায় গেলি রে মা? এদিকে একটু আসবি না? হ্যাঁ মা, বলো। সকাল সকাল তুমি আমাকে এভাবে ডাকলে যে মা? কোনো জরুরি কথা বলবে নাকি মা? হ্যাঁ মা, ভাবছি কি এবার তোকে বিয়ে দিয়ে দেব। ছেলেপক্ষ আজ বিকেলে তোকে দেখতে আসবে। আমার কোনো আপত্তি নেই মা, তুমি যা ভালো বোঝো তাই করো। আমি জানি মা কখনোই সন্তানের খারাপ চায় না। এই কথা বলে পরি সেখান থেকে চলে যায় আর ভাবতে থাকে, আজ বিকেলে তো আমাকে দেখতে আসবে মা বলল, কিন্তু ছেলেটা যে কেমন হবে, শ্বশুর বাড়ির লোকেরা যে কেমন হবে জানি না। কিন্তু আমি এত ভাবছি কেন? দেখতেই তো আসবে, বিয়ে তো আর হচ্ছে না। এসব ভাবতে ভাবতে পরি বাইরে যায় তার বান্ধবীর সাথে দেখা করতে। রাস্তায় পরির বান্ধবী পূজার সাথে তার দেখা হয়ে যায়। পরি পূজাকে তার বিয়ের কথা বলতে থাকে। জানিস পূজা, আজ বিকেলে আমাকে ছেলেপক্ষ দেখতে আসবে। আমার না ভীষণ লজ্জা করছে, কখনোই তো কারো সামনে ওভাবে যাওয়া হয়নি। এই প্রথমবার একটু ভয় করছে রে। আরে আরে ভিতুডি, কোথাকার কিসের এত ভয়? ছেলে পক্ষের বাঘ নাকি যে তোকে দেখে খেয়ে ফেলবে? তুই যে ভয় পাচ্ছিস, তুই শুধু সামনে যাবি সেজে গুজে নাস্তা নিয়ে। ওরা তোকে দেখবে আর কিছু প্রশ্ন করবে, তুই উত্তর দিবি, তারপর চলে আসবি। তা নিয়ে তুই ভাবছিস কেন এত? হ্যাঁ, আমি এত কিছু বুঝি না। তুই এখন আমার সাথে যাবি আমার বাড়িতে, আমার সাথে সব কাজ করবি, আর দেখতে আসলেও আমার সাথে থাকবি। আমাকে একা ছাড়বি না কিন্তু। ঠিক আছে, তাই হবে। এখন আমি তোদের বাড়িতে যাব তোর সাথে। তোর সাথে থাকবো, খাবো, তোকে একা ছাড়বো না। কিন্তু তোকে দেখে ছেলেপক্ষ যে টাকা দিবে, ওই টাকা তুই আমাকে ভাগ দিবি। তাহলেই আমি তোর সব কথা রাখবো, বুঝলি? ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। তবুও তোর আজ আমার সাথে থাকতেই হবে। এই কথা বলে পরি তার বান্ধবী পূজাকে নিয়ে তাদের বাড়িতে চলে যায় আর তার মাকে ডেকে বলে, মা, মা, দেখো আমি কাকে নিয়ে এসেছি। আজ সারাদিন পূজা আমাদের বাড়িতে থাকবে আর আমাকে সাহায্য করবে। মা বলে তো কাজটা আমি ঠিক করিনি? হ্যাঁ মা, কাজটা একদম ঠিক করেছিস তুই। আজ পূজা আমাদের বাড়িতে এসে ভালোই হলো, আমিও কাজ থেকে একটু রেহাই পেলাম। পূজা মা, তুমি বসো, একটু নাস্তা করে নাও। এই বলে পরীর মা পূজাকে নানা ধরনের নাস্তা খেতে দেয়। পূজাও তার সাথে নাস্তা খেয়ে নেয় আর পরীকে বলে, এই পরী, দেরি হয়ে যাচ্ছে তো, চল আমরা ছেলেপক্ষের জন্য রান্না বসিয়ে দেই। তারপর আবার তোকে সাজাতে হবে। আজ অনেক কাজ, বুঝতে পেরেছিস? এভাবে বসে সময় নষ্ট করলে হবে না রে। তুই তো দেখছি এসেই কাজের মেয়ে রহিমার মতো ব্যবহার করছিস। এত কাজ করতে ইচ্ছে করছে তোর? বাপ রে বাপ! তবে তাড়াতাড়ি চলে আয় রান্নাঘরে। এই বলে পরী পূজাকে নিয়ে রান্নাঘরে চলে যায়। তারা রান্না করা শুরু করে দেয়। এইদিকে পরীর মা ভাবছে, পূজা মেয়েটা বেশ ভালো, কত সুন্দর এসেই মেয়েটা কাজে লেগে পড়লো। এই যুগে এমন লক্ষ্মী মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। এমন সময় পরী তার মাকে পিছন থেকে জড়িয়ে ধরে আর বলে, অন্যের মেয়ে লক্ষ্মী, তাই না মা? আর তোমার মেয়ে কি? হ্যাঁ, আমি বুঝি লক্ষ্মী না? আমার আড়ালে তাহলে অন্যের প্রশংসা করা হচ্ছে, তাই না মা? আরে মা, তুই তো আমার লক্ষ্মী মেয়ে। পূজা মেয়েটা দেখছিস না অন্যের বাড়িতে এসেও কেমন কাজ করছে, তাই বললাম আর কি। এসব কথার মাঝে সেখানে পূজা চলে আসে আর পরীকে বলতে থাকে, এই পরী, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? চল, তুই রেডি হবি,
একটু পরেই তো ছেলেপক্ষ চলে আসবে, তোর কি সেটা মাথায় নেই নাকি? কি মেয়ে রে বাবা, সব সময় আমাকে বলে বলে দিতে হয়। এই বলে পূজা পরীকে সেখান থেকে নিয়ে যায় এবং তাকে সুন্দর করে সাজিয়ে দেয় আর বলে, পরি, তোকে আজ যা সুন্দর লাগছে না, একদম পরীর রাজ্যের পরীদের মতো লাগছে। ছেলেপক্ষ তোকে দেখে আজ চোখ ফেরাতে পারবে না, দেখে নিস। এসব কথা বলে পূজা পরীকে নিয়ে ছেলেপক্ষের সামনে যায়। ছেলেপক্ষ পরীকে দেখে খুব পছন্দ করে। মা, আমার মেয়েকে খুব পছন্দ হয়েছে। তোমরা কি বলো? তোমাদের পছন্দ হলেই আমি মেয়েটাকে বিয়ে করব। হ্যাঁ বাবা, আমাদের পছন্দ হয়েছে। মেয়ে তো দেখতে খুব সুন্দরী, এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। আপনারা কি বলেন বিয়াইন? আপনারা যেটা বলবেন সেটাই হবে। আমাদেরও আপনাদের ছেলেকে খুব পছন্দ হয়েছে। এইসব কথা বলে তারা বিয়ের দিন তারিখ পাকাপাকি করে ফেলে। পরি, তোর তো কপাল খুলে গেল রে, ভাইয়া তো দেখতে খুব সুন্দর, তোদের দুজনকে খুব মানাবে রে। পূজার মুখে এসব কথা শুনে পরি খুব লজ্জা পায়। বউ সেজে আমার মেয়েকে সাক্ষাৎ পরি লাগছে। পূজা মা, দেখছি পার্লারের মেয়েদেরও হার মানিয়ে দিল, এত সুন্দর করে সাজিয়েছে। আন্টি, পরি কি দেখতে কম সুন্দর নাকি? ও যা সুন্দর, একটু সাজলেই ওকে সুন্দর লাগে, তাই তো ওকে আজ বউ বেশে এত সুন্দর লাগছে। এসব কথা বলতে বলতেই বাইরে থেকে আওয়াজ আসে, বর এসেছে, বর এসেছে। বর আসার কথা শুনে পরি খুব খুশি হয় আর পাশে পূজাকে দেখে ভীষণ লজ্জা পায়। আমাদের কনের কাছে নিয়ে চলুন, বিয়ের কাজটা তাড়াতাড়ি সারতে হবে। পরীর মা সবাইকে পরীর ঘরে নিয়ে আসে। তারা সবাই পরীকে দেখে অবাক হয়ে যায়। এ কি কাণ্ড, বিয়ের কোণে দোলনায় কেন? এ কেমন মেয়ে রে বাবা, কোণে থাকবে সুন্দর করে বসে, আর মেয়ে কেমন অভদ্রের মতো বিয়ের দিন দোলনায় শুয়ে আছে। এই মেয়েকে দিয়ে তো আমরা বিয়ে করাবো না, কোনো কাণ্ডজ্ঞান নেই মেয়ের। অনেক দিন আগে সুরেশের একটি বাঁশবাগান ছিল। বাঁশ বিক্রি করে ওর ভালোই দিন কাটছিল, কিন্তু একদিন হলো কি, আরে, বাঁশের কারিগরেরা সব হঠাৎ করে উধাও হয়ে গেল কেমন করে? প্রতিদিন বাঁশ বিক্রির টাকা দিয়েই তো আমার সংসার চলে। বাঁশ বিক্রি না হলে আমি আর আমার বউ খাবো কি? ভাগ্যিস বাবা এই বাঁশবাগান আমার জন্য রেখে গিয়েছিল, কিন্তু কেউ তো বাঁশ কিনতে আসছে না। কি সুরেশ ভাই, বাঁশবাগানে একা একা কি করছো? কি আর করব, রোজ যা করি, বাঁশের কারিগরদের জন্য অপেক্ষা করছি, কিন্তু এই পথ দিয়ে তো কেউ আসছে না। তুমি জানো না কি জানবো? বাঁশের কারিগররা বাঁশের সব জিনিস বিক্রি করা বন্ধ করে দিয়েছে। বলো কি ভাই? কিন্তু কেন? কি এমন ঘটনা ঘটলো যে বাঁশের কারিগররা কাজ ছেড়ে দিয়েছে? ওরা কি রাতারাতি বড় লোক হয়ে গেল নাকি? না গো সুরেশ ভাই, আসলে হয়েছে কি, বাঁশের তৈরি জিনিসপত্র বেশি দিন তো আর টিকে না, আর দামও বেশি, তাই মানুষ আর বাঁশের জিনিস কিনতে চায় না। তাই তো ওরা সকলে চাষাবাদ করা শুরু করে দিয়েছে, আর সবাই এখন অন্য সব কাজ করছে। হায় হায়, এ কি কথা শোনালেন হাসু ভাই? তাহলে এবার আমার চলবে কেমন করে? আমি যে কোনো কাজ করতে পারি না, আর আমার অবস্থা তো তুমি জানোই। উপরওয়ালা জন্ম থেকেই আমার কাজ করার শক্তি দেয়নি। বাবার দেওয়া এই বাঁশবাগানই যে আমার ভরসা। এবার বোধহয় আমাকে না খেয়ে মরতে হবে। রাখে আল্লাহ, মারে কে? তুমি দেখো, এসব সব সমস্যা মিটে যাবে। তা আমি চলি গো, বড্ড যে দেরি হয়ে যাচ্ছে। তা ভাই হাসু, তুমি চললে কোথায়?
আর বলো না ভাই, বউটার বেজায় জ্বর, তার উপর কাশতে কাশতে মরে যাচ্ছে। কবিরাজের কাছে গিয়ে কটা দাওয়াই নিয়ে আসি। বউটা মরলে যে আমি এতিম হয়ে যাব গো, ঘরটা ফাঁকা হয়ে যাবে। তাই নাকি হাসু? বউ মরলে কেউ এতিম হয় নাকি? সে তো বাপ মা মরলে হয় শুনেছি। আরে যা মনে আসলো তাই বললাম। তুমি জানো না আমি হাসু ভাই মনের কথা কইয়া যাই। চলি গো সুরেশ ভাই। লোকটার কি মাথা খারাপ হলো নাকি? কিন্তু আমি বা এখন কি করব? এখানে দাঁড়িয়ে থেকে তো কিচ্ছু হবে না। যাই, আমি বরং ঘরে যাই, দেখি বউটা কি করছে। জোর খিদেও পেয়েছে। মানুষটা না খেয়ে চলে গেল। দুটো না খেলে আমিই বা খাই কি করে? একা একা খেতেও তো ভালো লাগে না, আবার খিদেতেও তো পেট চলছে। বউ, কই গো? কই তুমি? ঘরে কি কোনো কাজ নেই? ভাত বেড়ে মাছি তাড়াচ্ছ? শোনো, কাজ ফেলে বসে থাকার লোক এই সুরেশের বউ নয় কো, বুঝলে? ছি ছি বউ, আমি হলাম ঘরের কর্তা, তোমার স্বামী। স্বামীর নাম উঠতে বসতে মুখে নিতে নেই। কিছু তো জানো না দেখছি। আমার শ্বশুর তবে কি তোমাকে কিছুই শেখায়নি? সেটা তো আমি বুঝতে পারছি। আমার শেখা নিয়ে তোমাকে এত ভাবতে হবে না তো। রাজ্যপাট সামলে এলে তো কি নিয়ে এলে দেখি? কি আর আনবো বউ, আমার হাতে তো ফুটো পয়সাও নেই। বাঁশ বিক্রি বন্ধ হয়ে গেছে। ও পাড়ার হাসু বলল কারিগররা নাকি বাঁশ দিয়ে আর কিছু বানাবে না। এবার আমাদের চলবে কেমন করে বউ? আচ্ছা, সেসব পরে দেখা যাবে, আগে দুটো মুখে দাও তো। ইস, শুধু নুন আর পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাত, এমন ভাত খাবো কেমন করে? একটু কি তরকারিও নেই? না গো, বাঁশবাগানে যখন গেলে কিছু কচি বাঁশকুড়ুল আনতে পারতে তো। বাঁশকুড়ুলের তরকারি দিয়ে মজা করে ভাত খাওয়া যেত। তাহলে ভাত রেখে দাও, আমি বরং যাই, কটা বাঁশকুড়োল খুঁজে নিয়ে আসি। এই ভর দুপুরে তুমি বাঁশবাগানে যাবে? তাতে কি আছে, আমি যাব আর আসবো। সুরেশ আবার বাগানে এলো, কিন্তু বাগানে এসে কারো একটা কান্নার আওয়াজ পেল। কে কে ওখানে? কে কাছে অমন করে? কার আবার কি হলো? কে আছে? আমি গো, আমি। আমার মনে বেজায় দুঃখ, তাই বসে বসে কাঁদছি গো। কি হয়েছে আপনার? আমি কি আপনাকে কোনো কাজে সাহায্য করতে পারি? না, কেউ আমায় সাহায্য করতে পারবে না। তুমিও না। আসলে মানুষ মানেই স্বার্থপর, তারা তাদের স্বার্থের বাহিরে কিছু বুঝতে পারে না। আহা, বলোই না, কেন কাঁদছো তুমি? পাশের গ্রামেই আমার ঘর। আমার একমাত্র নাতনি রিমলি, ওর বাবা মা কেউ নেই। হুট করে কাল রাতে আমিও মরে গেছি। মা বাবা মরা নাতনিটাকে আমার দেখার কেউ নেই। তুমি বললে তোমার নাতনিকে আমার বাড়িতে এনে রাখবো বুড়িমা। আমাদের তো ছেলেপুলে নেই, দুটি প্রাণীতেই থাকি। আমার বউ একটু রাগী, তবে মানুষটা অনেক ভালো। তবে আমারই তো নুন আনতে পান্তা ফুরায়, তবুও অভাবের সংসারে আমি ওর উপরে তবুও কোনো কষ্ট আসতে দেব না। তুমি সত্যি বলছো বাবা? হ্যাঁ গো বুড়িমা, আসলে আমার শরীরে কোনো শক্তি নেই কাজ করার, এই বাঁশ বাগানই সম্বল। তবে আজকাল বাঁশের বিক্রিও কমে গেছে। ও তুমি ভেবো না, তবে আমি এখনই রিমলি তোমার নাতনিকে আমার বাড়িতে নিয়ে আসব। সেদিন সুরেশ রিমলিকে নিয়ে তার বাড়িতে আসে। ওগো, এ তুমি কাকে নিয়ে এলে? ওর নাম রিমলি, বড্ড দুঃখী মেয়ে বউ, তাই ওকে সাথে করে নিয়ে এলাম। আমাদের ঘরে তো কোনো সন্তান নেই, ওকে নিয়েই না হয় আমাদের জীবনটা কাটুক। এ তুমি কি বলছো গো? এক গাছের ছাল আরেক গাছে লাগে নাকি? এতে তুমিই কষ্ট পাবে। মা, ও মা, তুমি বাবাকে বকো না মা। আমি কোনোদিন মা বাবাকে দেখিনি। বাবা বলেছে বাবাই আমার বাবা, আর তুমি আমার মা। আমি চলে যাচ্ছি মা, তুমি বাবাকে বকো না। কি বললি তুই? তুই আমাকে মা বলে ডাকলি? আয় মা, আমার কাছে আয়, আমাকে আরো অনেকবার মা বলে ডাক শোনা মেয়ে। মা, 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 তুমি সত্যি আমার মা হবে? হ্যাঁ রে মেয়ে, আমি তোর মা। আয়, মুখটা কত শুকিয়ে গেছে, হাত মুখ ধুয়ে দুটো খেয়ে নে তো দেখি। তবে হ্যাঁ, আর যদি কোনোদিনও চলে যাওয়ার কথা বলিস,
আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। হ্যাঁ মা, আর বলবো না। রিমলিকে নিয়ে বেশ হাসি খুশিতেই সুরেশ ও তার বউয়ের দিন কাটছিল। কিন্তু একদিন হলো কি, সুরেশ বাঁশবাগানে বসে কাঁদছিল। কি হয়েছে বাবা, তুমি কাঁদছো কেন? এ কটা দিন কোনো রকমে কেটে গেছে বুড়িমা, কিন্তু আজ আমাদের ঘরে কোনো খাবার যে নেই, আর বাগানে কোনো বাঁশকুড়োলও নেই। আমরা বড় বড় দুটো প্রাণী না হয় পানি খেয়ে কাটিয়ে দেব, কিন্তু রিমলি, ও যে বড্ড ছোট্ট একটা মেয়ে। তুমি বাঁশবাগানে আলুর চাষ করো, তোমার আর কখনো খাবারের অভাব হবে না বাবা। এই মাটিতে তো আলুর ফলন হয় না বুড়িমা, তার উপর বাঁশবাগানের এত ছায়ায় কোনো ফসলই যে জন্মাবে না, বাঁশের শেকড় তা জন্মাতে দেবে না। তুমি এসব নিয়ে ভেবো না, যা বলছি তাই করো, তাতেই তোমার মঙ্গল। আমি তো চাষ করতে জানি না। সমস্যা নেই, ওই যে দেখো দূরে একটা কোদাল আছে, তুমি ওটাতে হাত রাখলেই জমি তৈরি হয়ে যাবে। আর আলুর বীজ এনে লাগিয়ে দাও, তারপর দেখো কি হয়। বুড়ির কথা শুনে সুরেশ কোদালে হাত দিতেই জমি আপনা আপনি তৈরি হয়ে গেল। কিন্তু অসুবিধে হলো বীজ কেনা নিয়ে। সুরেশ খুব মন খারাপ করে ঘরে ফিরলো। ওগো, একটা বাঁশও যে বিক্রি করা হলো না, ঘরে যে একদানা চালও নেই। মেয়েটা যে খিদে পেটেই ঘুমিয়ে পড়লো। এই ছুরিটা নিয়ে যাও, এটা বিক্রি করে কিছু খাবার নিয়ে এসো। কিন্তু এটা তো তোমার খুব পছন্দের, এটা কেমন করে নেব আমি? মার স্ত্রী হলে মেয়েরা সব শখ দুপায়ে মারিয়ে দিতে পারে গো। তুমি যাও তো, দেরি করো না। সুরেশ খাবার আর আলুর বীজ নিয়ে বাড়িতে ফিরে আসে। আলুর বীজ দিয়ে কি করবে? বাঁশবাগানে চাষ করব। তুমি খাবার তৈরি করো, আমি বীজগুলো লাগিয়ে আসছি। এভাবে বেশ কিছুদিন চলে যায়। আলুর গাছগুলো শুকিয়ে যায়। এত যত্ন করলাম, তবুও গাছগুলো শুকিয়ে গেল। হায় উপরওয়ালা, এ তোমার কেমন বিচার? আমাদের দুঃখের দিন কি কখনোই শেষ হবে না? সুরেশ, তুমি কাঁদছো কেন বাবা? তোমার ক্ষেত থেকে আলু তুলে নাও, আর আলু তোলার পর জমি পরিষ্কার করে দিলেই আবারও আপনা আপনি আলু জন্ম নেবে। এভাবেই তোমার আর কোনো অভাব থাকবে না বাবা। ধন্যবাদ বুড়িমা, আপনি যা করলেন তা কেউ করে না কারোর জন্য কখনো। আমার রিমলি তোমাদের সাথে সুখেই আছে, এতেই আমার শান্তি। যাও, সুখে দিন কাটাও। বিদায়। সুরেশ বাগানে আলু চাষ করে অনেক লাভবান হলো। সে অনেক আলু পেল, আর সব বিক্রি করে ও ধনী হয়ে গেল। রিমলি, ও রিমলির মা, কোথায় তোমরা? দেখো, আমি তোমাদের জন্য কি এনেছি। কি এনেছে বাবা? নে মা, এতে তোর জন্য নতুন জামা আছে। আর বউ, এতে তোমার জন্য কাপড় আছে। লাল টুকটুকে একটা শাড়ি এনেছি গো। আর এই নাও, এই যে তোমার চুড়ি। এটা না বিক্রি করে দিয়েছিলে, তাহলে ফেরত পেলে কেমন করে? এই চুড়ি বন্ধক রেখেছিলাম, এখন টাকা আছে তাই সারিয়ে আনলাম। দাও গো, এবার দুটি খেতে দাও দেখি। হ্যাঁ, এসো, তোমার ক্ষেতের আলুর সাথে দেশি মুরগি দিয়ে ঝোল মন ভরে খাবে, এসো। চলো বউ, আজ জমিয়ে খাবো। জমিয়ে খাবো আজকে। মধুমতি জঙ্গলে এক নাগিন তার স্বামী ও ছোট্ট ছোট্ট দুই কন্যাকে নিয়ে বাস করত। তারা সবসময় ভয়ে ভয়ে দিন কাটাতো, কেননা এক শয়তান সাপুড়ে নাগমণি নেওয়ার জন্য তাদের পেছনে পড়েছিল। একদিন, নাগিন, আমি জঙ্গলে খাবার খুঁজতে যাচ্ছি, আমার মেয়েদের ভালোভাবে খেয়াল রেখো তুমি। ঠিক আছে গো, তুমি সাবধানে যেও, আর হ্যাঁ, তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। এরপর নাগ জঙ্গলে খাবার খুঁজতে চলে যায়। খাবার খুঁজতে খুঁজতে নাগের সামনে হঠাৎ সাপুড়ে চলে আসে, আর সে নাগকে বন্দি করে ফেলে। হি হা 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 হা, এই তো পেয়েছি,
এবার আমার হাত থেকে কোথায় পালাবি? অনেক খোঁজাখুঁজির পর তোকে পেয়েছি। এবার ভালোই ভালোই নাগমণি কোথায় বলতো? এবার ভালোই ভালোই আমার হাতে নাগমণি তুলে দে। শয়তান সাপুরে, আমরা বেঁচে থাকতে নাগমণি তুই কোনোদিনই পাবি না। নাগ নাগমণি দিতে অস্বীকার করায় সাপুরে নাগকে হত্যা করে ফেলে। আমাকে যে করেই হোক নাগমণি পেতেই হবে। নাগ তো মারা গেছে, এবার নাগিন আর তার 2 মেয়েকে খুঁজে বের করতে হবে। এদিকে নাগিন তার শক্তি দ্বারা সবকিছু জানতে পেরে গিয়েছিল। শয়তান সাপুরে, তুই আমার স্বামীকে হত্যা করেছিস, আমার মেয়েদের এতিম করেছিস। তোকে তোকে আমি কিছুতেই ছাড়বো না। কিন্তু এখন তো আমার মেয়েরা অনেক ছোট ছোট, ওদের নিয়ে সাপুরের সাথে আমি কি করে লড়বো? ও যদি আমার মেয়েদের কোনো ক্ষতি করে দেয়, ওদের 10 বছর না হওয়া পর্যন্ত ওরা জাদু শক্তি ব্যবহার করতে পারবে না। না না, আমার স্বামীকে তো আমি বাঁচাতে পারিনি, কিন্তু ওই সাপুরের হাত থেকে আমি আমার মেয়েদের ঠিক বাঁচাবো। এসব কথা চিন্তা করে নাগিন তার 2 কন্যাকে নিয়ে সেই জঙ্গল থেকে পালিয়ে একটা গ্রামে চলে আসে। এখানে তো নাগিন রূপে থাকা যাবে না, গ্রামবাসীরা অনেক ভয় পেয়ে যাবে। আর তাছাড়া ওরা যদি জানতে পারে যে আমরা মানুষ নই, আমরা সাপ, তাহলে তো ওরা আমাদের মেরে ফেলবে। এসব কথা বলে নাগিন এক সাধারণ মহিলার রূপ নেয় আর তার মেয়েদেরও সাধারণ মানুষের রূপ দান করে। এভাবে নাগিন আর তার 2 কন্যা গ্রামে সাধারণ মানুষের মতো জীবন যাপন করতে থাকে, যাতে ওই সাপুরে তাদের কোনোদিনও ধরতে না পারে আর তাদের কোনো ক্ষতিও না করতে পারে। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎই গ্রামে এক ভয়াবহ বন্যার দেখা দেয়। গ্রামের সবকিছু বন্যার পানিতে ভেসে যায়। গাছপালা, ঘর বাড়ি সবকিছু ডুবে যায়। চারদিকে শুধু জল আর জল। হায় ঈশ্বর, গ্রামের এই কি অবস্থা হলো! সবকিছু যে জলে ডুবে গেছে। এখন আমি আমার মেয়েদের নিয়ে কি করব? আর কতক্ষণই বা ওদের নিয়ে এভাবে সাঁতার কাটবো? আর কিছুক্ষণ এভাবে থাকলে যে ওরাও ডুবে মারা যাবে। মা মা, আমি আর সাঁতার কাটতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে মা, মনে হচ্ছে আমি এক্ষুনি ডুবে যাব। আমারও যে খুব কষ্ট হচ্ছে মা, আমিও আর পারছি না, আমাদেরকে বাঁচাও তুমি, না হলে যে আমরা মরে যাব মা। তোরা কাঁদিস না মা, আমি তো আছি। আমি থাকতে তোদের কোনো চিন্তা নেই, তোরা ভয় পাস না সোনা। নাগিন আর কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে তার নাগিন রূপ ধারণ করে আর জাদু বলে একটি বাঁশের ভেলা প্রকট করে। এই নে মা, তোরা এই ভেলায় তাড়াতাড়ি উঠে পড়, নইলে যে ডুবে যাবি। এরপর তারা 3 জন বাঁশের ভেলায় উঠে পড়ে আর নাগিন তাড়াতাড়ি করে নাগিন রূপ থেকে মানুষের রূপে ফিরে আসে। তোরা কোনো ভয় পাস না মা, বন্যা কমে গেলে আমরা আবারও গ্রামে ফিরে যাব। এভাবে কেটে যায় সেই দিন। পরের দিন সকালে, এভাবে আমাদের বন্যার জলে কতদিন ভাসতে হবে মা? আমার যে শরীরটা একদম ভালো লাগছে না। শরীর ভালো লাগছে না? কি হয়েছে সোনা, দেখি তো। নাগিন তার কন্যার শরীরে হাত দিয়ে দেখে তার শরীর একদম জ্বরে পুড়ে যাচ্ছে। তারপর অন্য কন্যার শরীরে হাত দিয়ে দেখে তারও একই অবস্থা হয়েছে। এ কি রে মা, তোদের দুজনেরই যে জ্বরে গা পড়ে যাচ্ছে। বন্যার জলে অনেকক্ষণ ধরে ভাসার কারণেই মনে হয় এমনটা হয়েছে। তবে এখন আমি কি করব? কি করে তোদের সুস্থ করে তুলবো? এই বন্যার মধ্যে আমি ডাক্তারি বা কোথায় পাবো? মা মা, তুমি কোনো চিন্তা করো না মা, আমরা ঠিক সুস্থ হয়ে যাব, তুমি দেখো। এভাবেই নাগিন তার অসুস্থ 2 কন্যাকে নিয়ে বাঁশের ভেলায় করে বন্যার জলে ভাসতে থাকে। ভাসতে ভাসতে তারা অনেক দূরে অচেনা এক জায়গায় চলে যায়। মা ও মা,
আমরা এ কোথায় এসে পড়লাম মা? আমরা কি হারিয়ে যাব নাকি? আমার তো ভীষণ ভয় করছে মা। তোদের মা থাকতে তোদের কোনো ভয় নেই মা। আমরা ঠিক আবার আমাদের গ্রামে ফিরে যাব, তোরা ভয় পাস না। এভাবে বাঁশের ভেলায় কোনো রকমে তাদের দিন কাটতে থাকে। দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়, আর আস্তে আস্তে বন্যার পানিও কমে যায়। এরপর তারা বাঁশের ভেলা থেকে নেমে আবার তাদের গ্রামে ফিরে আসে। সেখানে তারা আবারও থাকতে শুরু করে। এরপর দেখতে দেখতে কেটে যায় আরো ৫-৬টি বছর। নাগিন কন্যাদের ১০ বছর পূর্ণ হয়ে গেছে। নাগিন তাদের কিভাবে শক্তি ব্যবহার করতে হয় সে বিষয়ে কন্যাদের সব কিছু শিখিয়ে দেয়। তোদের ১০ বছর পূরণ হয়েছে, আর তোরা সব ধরনের জাদু শক্তি আয়ত্ত করতে পেরেছিস। এবার আর আমাদের কোনো ভয় নেই মা। আর কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এসব কথা বলে নাগিন তার কন্যাদের নিয়ে গ্রাম থেকে আবারও জঙ্গলে ফিরে যায়। আর জঙ্গলে ফিরে গিয়ে তারা তিনজনই তাদের নাগিন রূপ ধারণ করে। আর এইদিকে সাপুরে নাগিনদের ফিরে আসার কথা জানতে পেরে দ্রুত নাগিনের গুহায় চলে আসে। এবার এবার তোরা কোথায় পালাবি? অনেক অপেক্ষা করেছিস তোরা আমাকে, তবে এবার আর আমার হাত থেকে তোরা বাঁচতে পারবি না, কিছুতেই বাঁচতে পারবি না। এসব কথা বলে সাপুরে যেই না নাগিনকে ধরতে যাবে, ঠিক তক্ষুনি নাগিন আর তার কন্যারা একসাথে জাদু শক্তি ব্যবহার করে সাপুরেকে আঘাত করে। আর সাথে সাথে সাপুরে সেখানেই মারা যায়। এবার আমাদের আর কোনো ভয় নেই মা। আমাদের আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমরা যে পেরেছি, তোর বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে পেরেছি। এই শয়তান সাপুরে যে তোর বাবাকে হত্যা করেছিল। নাগ, দেখো, আমি আজ তোমার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। এরপর থেকে নাগিন তার দুই কন্যাকে নিয়ে জঙ্গলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।